হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো তোমরা। তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব। মানে এটা এমন একটা টপিক, যে টপিকটা আসলে পড়তে যে সবাই আসলে কেমন জানি মজা পাওয়া যায় না। মানে কেমন জানি একটা অস্বস্তি বা বিরক্তি লাগে। ইংরেজিতে ভয়েস চেঞ্জ আমরা মোটামুটি সেই ক্লাস 6 বা 7 থেকে শিখি। অর্থাৎ আহ, সেই ভয়েস ন্যারেশন এগুলো সেই 6 7 থেকে শিখতে শিখতে আজকে পর্যন্ত এসেছি এবং মোটামুটি ভাবে পারি। কিন্তু এই ইংরেজিতে যেটা ভয়েস, বাংলায় কিন্তু ঠিক সেটাই বাচ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ইংরেজি ভয়েস চেঞ্জ আমরা সবাই কম বেশি পারি, কিন্তু বাংলায় ভয়েস কেন জানি, মানে বাংলায় বাচ্য ওইভাবে আমরা পারি না। পারি না মানে হচ্ছে যে ওই যে পড়ি না, গুরুত্ব দেই না। সেই জন্য আসলে প্রথম থেকে আমাদের কাছে এগুলো একটু কঠিন লাগে, একটু বিরক্তি লাগে, একটু অস্বস্তি লাগে। এই ছাড়া কিছু না। মানে বিষয়টা এমন না যে এটা পারা যাবে না বা এটা খুবই কঠিন। আমার কথা হচ্ছে, আমি ইংরেজিতে ভয়েস বা ভয়েস চেঞ্জ যদি ইংরেজিতে আমি পারি, তাহলে বাংলায় কেন আমি বাচ্য পারবো না? এটা একেবারে সহজ। তো আজকে আমরা মূলত হচ্ছে এই রেকর্ডিং ক্লাসটায় বা এই রেকর্ডিংয়ে এই বাচ্চ সংক্রান্ত বিগত বছরে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই সকল প্রশ্নগুলো একটু দেখব এবং বাচ্চ কাকে বলে, বাচ্চ কয় প্রকার, কি কি, এবং খুব সহজে যাতে পরীক্ষার হলে শর্টকাটে অ্যান্সার করে আসা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসলে ভয়েস চেঞ্জ বলো বা বাচ্চ পরিবর্তন বলো, এটা তো আসলে একদিনে বা আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাসে এটা শেষ করা সম্ভব না, তাই না? আমরা বরং একটু শর্টকাটে কিভাবে পারি বা শর্টকাটে কিভাবে শিখে আমরা পরীক্ষায় উত্তর করে আসতে পারি, এইটা নিয়েই আমরা একটু চিন্তা ভাবনা করি। তো চলো তাহলে আমরা একটু দেখি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল যে আমি যাব না, এটি কোন বাচ্য? তো এইটা কোন বাচ্য জানার জন্য কিন্তু আমাকে সবার আগে জানতে হবে যে আসলে বাচ্য মূলত কয় প্রকার। আমরা মনে রাখবো, বাচ্য হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে বলি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। বাংলায় হচ্ছে ঠিক সেটাই। ইংরেজিতে আমরা যেটাকে বলি অ্যাক্টিভ ভয়েস, বাংলায় হচ্ছে সেটাই কর্তৃবাচ্য। আর ইংরেজিতে আমরা যেটাকে বলি প্যাসিভ ভয়েস, সেটাই হচ্ছে কর্মবাচ্য। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইংরেজিতে কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে 2 প্রকার বা ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। কিন্তু বাংলায় কিন্তু ভাইয়া আরো একটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ বাংলায় বাচ্য 3 প্রকার, কিন্তু ইংরেজিতে ভয়েস কিন্তু মূলত এই 2 প্রকার। তাহলে কি হলো বিষয়টা? ইংরেজিতে অ্যাক্টিভ অ্যান্ড পসিভ, কিন্তু বাংলায় হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য, এবং আরেকটা আছে যেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে, ভয়েস বা বাচ্য, বাংলায় বাচ্য হচ্ছে মূলত 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য। এখন আমি যাব না, এটা হচ্ছে মূলত কর্তৃবাচ্য। কেন কর্তৃবাচ্য? তোমাদের একটা শর্টকাট শিখাই দিই। তোমরা যদি পারো পরীক্ষার হলে সাথে সাথে এই সেন্টেন্সটাকে একটু ইংরেজিতে রূপান্তর করে নেবা, দেখবা সাথে সাথে বের হয়ে যাবে এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। তাহলে যদি অ্যাক্টিভ হয়, তাহলে বাংলায় সেটা কর্তৃবাচ্য। আর যদি প্যাসিভ মতো কিছু সিগন্যাল দেয়, তাহলে সেটা কর্মবাচ্য। আর এই দুটোর একটাও যদি না দেয়, অন্য কিছু দেয়, তখন সেটা কর্ম কর্তৃবাচ্য হতে পারে। কর্ম কর্তৃবাচ্য নিয়ে আমি একটু পরে কথা বলছি, আপাতত এটা মাথায় রাখো। তাহলে আমি যাব না, এটার ইংরেজি হচ্ছে আই উইল নট গো। ঠিক কিনা? তো কেউ যদি তোমাকে সিম্পলি প্রশ্ন করে যে আই উইল নট গো, এটা বলতো অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, তো হয়তোবা এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ হবে না, কিন্তু ইন জেনারেলি আমরা বলতে পারি যে এটা ভয়েস তো হবেই না, তারপরে সাধারণভাবে বলা যায় এটা অ্যাক্টিভ ভয়েস। আর যেহেতু ইন জেনারেল একটা সেন্টেন্স, আমরা সেই জন্য বলছি এটা অ্যাক্টিভ ভয়েস বা বাংলায় কর্তৃবাচ্য। আশা করছি ভাই বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ সিম্পল যে কোনো সেন্টেন্স যেখানে প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপর একটা ভার্ব থাকে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, সেটা হয়ে যাবে একেবারে সিম্পল একটা সেন্টেন্স বা কর্তৃবাচ্য। আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি।
এরপরে যেটা দেখো কত স্মার্ট একটা প্রশ্ন, যে ফুল ফোটে এটা কোন বাচ্চ? তোমাদেরকে ছোট্ট একটা নোট করে একটা জিনিস একটু শিখিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে মাথায় রাখবা। তার আগে এই ব্যাখ্যাটা একটু আমরা সুন্দর করে দেখি। তোমরা একটু আগে বলতে চাচ্ছিলে হয়তো অনেকে, যে ভাইয়া কর্তৃবাচ্য তো বুঝলাম, কর্মবাচ্য বুঝলাম, কিন্তু এই কর্ম কর্তৃবাচ্য তো বুঝলাম না। ইভেন তোমরা অনেকে আছো হয়তোবা এটা এখনো নামও শোনোনি। তো এই যে কর্ম কর্তৃবাচ্যটা কি, এটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দাও, শোনো। কর্ম যখন কর্তার কাজ করে তখন তাকে কর্ম কর্তৃবাচ্য। এখন এই কর্মটা কি এত কিছু মনে রাখার দরকার নেই। মনে রাখবা ইংরেজিতে আমরা যেটাকে বলি অবজেক্ট, বাংলায় সেটাই হচ্ছে কর্মপদ। সহজে মনে রাখবা। এবার তোমাকে তো ভাই অবজেক্টটা চিনতে হবে। তুমি যদি ইংরেজিতে অবজেক্ট না চিনো তাহলে তো তুমি বাংলায় কর্মও চিনবা না। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? তো শর্টকাটে একটা কথা বলি, শর্টকাটে মনে রাখবা। আমি এটা তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি, পারলে যদি পারো খাতায় একটু সুন্দর করে লিখে রাখতে পারো। সেটা হচ্ছে ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট বা কর্মপদ। বাট একেবারে শর্টকাটে এটা বুঝাই দিলাম। জাস্ট তুমি যে কোনো একটা বাক্য দেখবা, ওই বাক্যে যদি ক্রিয়াপদ থাকে তুমি এই ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করবা? তুমি প্রশ্ন করবা কাকে বা কি, কাকে বা কি দ্বারা যদি প্রশ্ন করো এবং যদি তুমি উত্তর পাও তাহলে সেটা মনে রাখবা সেটা হচ্ছে অবজেক্ট। আর মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে প্রথমে অবজেক্ট বা কর্মপদ থাকে তাহলে সেটাই হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। ফুল ফোটে, আমাদেরকে মনে রাখতে হবে এখানে এই ফোটে এটাই হচ্ছে ক্রিয়াপদ, ঠিক কিনা? ফুল ফোটে, এখানে এই ফোটে এটাই হচ্ছে ক্রিয়াপদ। এইবার এই ফোটের কাছে প্রশ্ন করে দেখো তো কাকে ফোটে, উত্তর নাই, কিন্তু তুমি যদি প্রশ্ন করো কি ফোটে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবা। কি ফোটে? এই যে দেখো ফুল ফোটে। তাহলে বিষয়টা কি হলো ভাইয়া? যেটা বলেছিলাম সেটাই, অর্থাৎ ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করেছিলাম কাকে বা কি, এবং কাকে বা কি দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি। তাহলে বুঝতে পারছি এটাই হচ্ছে অবজেক্ট, বা বাংলায় আমি যদি এটাকে বলি কর্মপদ। তাহলে এ কথাই বলছি, যদি কোনো ক্রিয়ার কাছে প্রশ্ন করি কাকে বা কি দ্বারা, এবং কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, এবং সেই উত্তর বা অবজেক্ট যদি কোনো বাক্যে কর্তার কাজ করে অর্থাৎ সাবজেক্টের কাজ করে, তখন সেটা হয়ে যায় কর্ম কর্তৃবাচ্য। ভাই ফ্রাঙ্কলি বলতে গেলে তুমি যদি এইটুকু এখন না বুঝতে পারো তাহলে বই পড়ে কিন্তু একটুও বুঝতে পারবা না। একেবারে সোজা কথা, তোমাকে এটা পড়ে বুঝতে হবে। আমি আবারও বলছি, ক্রিয়ার কাছে প্রশ্ন করবা কাকে বা কি দিয়ে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাও এবং সেই উত্তরটা যদি একেবারে বাক্যের এরকম শুরুতে থাকে তাহলে মনে রাখবা সেই সেন্টেন্সটা হয়ে যাবে কর্ম কর্তৃবাচ্য। ক্লিয়ার? থ্যাংক ইউ। যেমন তুমি এখানে যে উদাহরণগুলো আছে একটু দেখো, বাঁশি বাজে, বাজের কাছে প্রশ্ন করে দেখো কি বাজে, বাঁশি বাজে। চাঁদ দেখা যাচ্ছে, যাচ্ছের কাছে প্রশ্ন করে দেখো কি দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। ফুল ফোটে, ফোটের কাছে প্রশ্ন করে দেখো কি ফোটে, দেখো সব প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছ। এবং সেই উত্তর যেটা সামনে আছে এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট সবসময় সামনে বসে সেন্টেন্সটা তৈরি করেছে। দ্যাটস এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমার মনে হয় ভাই আমরা বিষয়টা বুঝতে পেরেছি, এটা নিয়ে আর খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। এরপরে কি ভাববাচ্যের উদাহরণ কোনটি?
ভাব বাচ্য বলতে কি বোঝায়? জাস্ট শর্টকাটে মনে রাখবা, যে বাচ্চে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাব বাচ্য বলে। এবং আমরা মনে রাখবো এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত ডি, অর্থাৎ চোরটাকে ধরা গেল না। এত কিছু মনে রাখার দরকার নাই ভাই, সেটা আমরা একটু মনে রাখবো যে যে বাচ্চে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থ ভাই আমি আপাতত এই প্রশ্নটা একটু বাদ দিয়ে দিচ্ছি, এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে, যেহেতু ঝামেলা আছে প্রশ্নটা একটু বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, মানে প্রশ্নেও ঝামেলা আছে উত্তরেও ঝামেলা আছে, এই জন্য একটু বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই। এরপরে যেটা ভাব বাচ্চের উদাহরণ কোনটি, আমরা সহজে মনে রাখবো যে যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাব বাচ্য বলে। যেমন আমার যাওয়া হবে না, তোমরা সহজে মনে রাখবা আমার যাওয়া হবে না, যাওয়া, খাওয়া, হওয়া, এই ধরনের ক্রিয়াপদ যদি কোনো বাক্যে থাকে তাহলে মনে রাখবা সেটা হচ্ছে ভাব বাচ্য। মনে থাকবে, অর্থাৎ ভাব বাচ্চে সবসময় ক্রিয়াপদ হিসেবে হওয়া, যাওয়া, খাওয়া এই ধরনের ক্রিয়াপদ সাধারণত ভাব বাচ্চে দেখা যায়। ঠিক আছে, এবং দেখা যায় যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে, অর্থাৎ ক্রিয়ার অর্থটা এখানে বিশেষভাবে প্রকাশ পায়। যেমন আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, তাহলে এটা কি ক্রিয়া না? এবং খেয়াল করে দেখো এই ক্রিয়ার অর্থই কিন্তু এখানে বেশি করে ফোকাস করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মূলত ভাব বাচ্য। শাক বাজিতেছে বা শাক বাজছে, যাই বলি না কেন, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে এটা কি বাজতেছে। আমি একটু আগে বলে আসলাম ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো, এই হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদের কাছে আমরা প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলাম? কাকে বা কি, কাকে বা কি দ্বারা প্রশ্ন করলাম, এবং কাকে বা কি দ্বারা প্রশ্ন করে আমি কিন্তু উত্তর পেয়ে গেলাম। কি বাজে? শাক বাজে। তাহলে আমি কি বলেছিলাম? যখন বাক্যে অবজেক্ট বা একটা বাক্যের কর্মপদ যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। কাজটা ভালো দেখা যায় না, এটা কোন বাচ্যের উদাহরণ? আমরা মনে রাখবো যে কাজটা ভালো দেখা যায় না এটা হচ্ছে মূলত কর্মকর্তৃবাচ্য। কেন? এই যে ভালো দেখানো, কি ভালো দেখা যায় না? কাজটা ভালো দেখা যায় না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যাক, আছে ক্লাসে একবারে বলেছিলাম কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাব বা কর্মকর্তৃবাচ্য, এবং আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে ভাববাচ্য নামেও কিন্তু আরেকটা বাচ্য রয়েছে। তো যাই হোক আমরা ওইদিকে পরে যাচ্ছি, মূল কথা হচ্ছে এইটা যে কর্মকর্তৃবাচ্য, আশা করি এটা নিয়ে সমস্যার কথা না। এটা ক্রিয়াপদ, ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করলাম কাকে বা কি, কাকে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, এবং উত্তর পেয়ে সেটা সামনে রয়েছে এবং এটা সাবজেক্ট হিসেবে বা অর্থ হিসেবে কাজ করেছে, দ্যাটস এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। থ্যাংক ইউ। কোথায় থাকা হয়, এ ধরনের বাক্য সবসময় মনে রাখবো, ওই যে একটু আগে বলে আসলাম থাকা, খাওয়া, হওয়া, যাওয়া, এই ধরনের ক্রিয়াপদ যদি কোনো বাক্যে থাকে আমরা সহজে মনে রাখবো সেটা হচ্ছে ভাব বাচ্য। ঠিক আছে, এবং দেখো এই ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। দেখো এখানে কোনো কর্মপদ, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট কিন্তু নাই, এবং সাবজেক্ট বা কর্তা, আসলে কোনটা যে কর্তা এর কোনো ঠিক নেই। মূলত এখানে একটা কর্তা রয়েছে, বুঝছো, এখানে একটা কর্তা বা সাবজেক্ট রয়েছে, সাইলেন্ট। তোমার কোথায় থাকা হয়, এই তোমার, মনে থাকবে এই তোমারটাই হচ্ছে এখানে মূলত সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু এটা সাইলেন্ট হয়েছে। তো এই জন্য দেখো বলা হচ্ছে এই ভাব বাচ্চে কর্মপদ তো অবজেক্ট থাকেই না, পাশাপাশি কর্তাও প্রধান এখানে হয় না, দ্যাটস এটা হচ্ছে ভাব বাচ্য। আর আমি তো একটা শর্টকাট করে দিলাম, কি শর্টকাট? খাওয়া, যাওয়া, হওয়া, থাকা, এগুলো যদি কোনো বাক্যে ক্রিয়াপদ হিসেবে কাজ করে সাধারণত সেটা হয় ভাব বাচ্য। শর্টকাটটা মনে রাখবা। ওকে, যে বাক্যে কর্ম থাকে নাই এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কি বলে? তাকে ভাব বাচ্য বলে। একটু আগে যেটা বললাম ঠিক সেটাই, যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে বলে ভাব বাচ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন।
কোনটি ভাববাচ্যের উদাহরণ? এটাও একই প্রশ্ন, দেখো একেবারে সোজা কথা। শেষ পর্যন্ত তার যাওয়া হবে না। কি বলেছিলাম? যাওয়া, খাওয়া, হওয়া, যাওয়া, পাওয়া, দেখো যেখানে আছে সেটাই হচ্ছে ভাববাচ্য। এবং আশা করছি ভাই বিষয়টা বুঝতে পেরেছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2015-16 শিক্ষাবর্ষে এই প্রশ্ন এসেছে, এবার ট্রেনে ওঠা যাক বা উঠা যাক বাক্যটিতে কি দ্বারা ভাববাচ্য গঠিত হয়েছে? এখানে ভাববাচ্য গঠিত হয়েছে মূলত কর্ম দ্বারা। কেন কর্ম দ্বারা? ওঠা যাক কাকে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়নি, কিন্তু মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি এখানে কর্মপদ যদিও সরাসরি নেই, কিন্তু এখানে ট্রেনটাকে মোটামুটি একটু কর্ম হিসেবে গণ্য করা হয়েছে। দ্যাটস এটা হচ্ছে কর্মপদ দ্বারা ভাববাচ্যটা গঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একেবারে সাম্প্রতিক প্রশ্ন, বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? আমরা মনে রাখবো এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কেন কর্মকর্তৃবাচ্য? ক্রিয়ার কাছে প্রশ্ন করলাম, এটা ক্রিয়া, ক্রিয়ার কাছে প্রশ্ন করলাম কাকে বা কি, উত্তর পেয়ে গেছি কি বাজে? বাঁশি বাজে। ঠিক আছে, কি দ্বারা প্রশ্ন করেছি, সামনে উত্তর পেয়ে গেছি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। দ্যাটস এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন, চোরটাকে ধরা গেল না কোন বাচ্যের উদাহরণ? আমরা মনে রাখবো এটা হচ্ছে মূলত ভাববাচ্য। বাঁশি বাজছে এটি কোন বাচ্যের উদাহরণ? এটা আমরা সবাই বুঝতে পারছি যে কর্মকর্তৃবাচ্য। কেন কর্মকর্তৃবাচ্য? ওই যে বলেছি বারবার একই কথা, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো কি বাজে? বাঁশি বাজে। তো যেহেতু কি দ্বারা প্রশ্ন করেছি এবং উত্তর পেয়েছি, দ্যাটস এটা হচ্ছে মূলত কর্মকর্তৃবাচ্য। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। সে যেন রাজশাহীতে আসে, বাহ খুব ভালো একটা কথা। এবং আমরা বুঝতে পারছি এই যে তার যে আশা, এটা হচ্ছে কর্তৃবাচ্য। শোনো একটা কথা বলি, বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হচ্ছে কিন্তু বক্তব্য, এ কথা মনে রাখবা। এখন একটা বক্তব্য আমি এক এক ভাবে প্রকাশ করতে পারি। যখন আমি এটা সরাসরি বলি, যেমন আমি বললাম যে আমি ভাত খাই, এবার এই কথাটাই আমি আরেকভাবে বলতে পারি যে আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এই যে আমি বললাম যে আই ইট রাইস, এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, বাংলায় আমরা এটাকে বলছি কর্তৃবাচ্য। আর আমি এই যে বলছি আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা হচ্ছে ইংরেজিতে বলছি প্যাসিভ ভয়েস, বাংলা হচ্ছে কর্মবাচ্য। জাস্ট এটাই, এছাড়া আর কোনো পার্থক্য। বক্তব্য কিন্তু একই, অর্থাৎ তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা কিন্তু একই, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট তোমার প্রকাশভঙ্গিটা একটু আলাদা। যেমন আমি বললাম আমি যাচ্ছি, আর একজন এই কথাটা বলছে তোমার যাওয়া হচ্ছে, তাহলে তুমি যাচ্ছ, তাই তো? এই তার মানে কি, মিনিং কিন্তু একই। তো সর্বশেষ কথা হচ্ছে একটাই, আমরা মনে রাখবো যে সে যেন রাজশাহীতে আসে, তার মানে খুব সিম্পল একটা বাক্য। আমি বললাম সে যেন আসে, সে যেন যায়, সে যেন খায়, সে যেন পড়তে বসে, এটা খুব সিম্পল একটা বাক্য, একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এটা আমরা বলছি যে এটা কর্তৃবাচ্য। সে আসুক, এটা হচ্ছে মূলত কর্তৃবাচ্য, খুব সিম্পলি। হি মে কাম, সাবজেক্ট একটা ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে? আমি একটু আগে বললাম এটাকে বলে বাচ্য। কেন বাচ্য? ওই যে বললাম, জাস্ট যে কোনো বক্তব্য, মনে রাখবো যে কোনো বক্তব্যই হচ্ছে বাচ্য। তো বাক্যের এই বক্তব্য বিভিন্নভাবে আমি প্রকাশ করতে পারি, তাতে কিছু যায় আসে না, কিন্তু বাক্যের অর্থ যেন ঠিক থাকে। যেমন আমি বললাম যে ওই যে একটা কথা হলো আমি ভাত খাই, এবার আরেকজন বলছে ও তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তার মানে তো অর্থ একই। সে যায়, তার দ্বারা যাওয়া হচ্ছে, একই কথা। প্রকাশভঙ্গি ভিন্ন হতে পারে কিন্তু বক্তব্য যেন ঠিক থাকে। জিএসটিতে একেবারে সাম্প্রতিক বছরে আসা একটা প্রশ্ন যে কোনটি ভাববাচ্যের উদাহরণ? আমি বলেছিলাম ভাববাচ্য এই যে দেখো, যাওয়া, খাওয়া, হওয়া, পাওয়া, এগুলো কিন্তু ভাববাচ্যের উদাহরণ। এবং আমরা মনে রাখবো ব্যাকরণ অনুযায়ী যে বাচ্চা কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থে বিশেষভাবে ব্যক্ত হয় তাকেই মূলত ভাববাচ্য। তো দেখো ভাইয়েরা, একটা জিনিস বলি, বাচ্য কিন্তু আমাদের কিন্তু পড়তে একটু বিরক্তি লাগে, এটা আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছি এবং এটা কিন্তু আমি অস্বীকার করছি। কিন্তু আমার মনে হয় যদি আমরা ইংরেজিতে ভয়েস চেঞ্জ ভালোভাবে পারি, ভালো বুঝি,
তাহলে ইংরেজির সাথে একটু সমন্বয় করে জাস্ট আমি হচ্ছে বাংলার বাচ্চটা একটু সুন্দর করে পড়ব, এবং দেখবা যে সাথে সাথে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কেন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? কেননা ওই ইংরেজিতে যেটা অ্যাক্টিভ ভয়েস, বাংলায় সেটাই কর্তা বাচ্চ, ইংরেজিতে যেটা প্যাসিভ ভয়েস, বাংলায় সেটা কর্মবাচ্য। আর আমি তো বলেছি ভাব বাচ্চ কি, করা, খাওয়া, হওয়া, যাওয়া, পাওয়া, এই ক্রিয়াপদগুলো বাচ্চা থাকবে। আর একটা বাচ্চ কি, কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের শর্টকাট আমি কি বললাম? কর্মকর্তৃবাচ্যের শর্টকাট হচ্ছে একটাই, যে কোনো একটা বাক্য দেখব এবং ওই বাক্যে ক্রিয়ার কাছে প্রশ্ন করব কাকে বা কি দ্বারা, কাকে বা কি দ্বারা প্রশ্ন করব, এবং ওই উত্তরটা যদি ওই বাক্যের শুরুতে থাকে, এবং বাক্যের শুরুতে যেটা থাকবে ওটা তাহলে অবজেক্ট, ওই অবজেক্ট বা কর্মপদ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেটা হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। তাহলে ভাই আমরা আজকে মোটামুটি বাচ্চের যে রেকর্ডিং ক্লাসটা এটা এখানে শেষ করছি, এবং আমার মনে হয় আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের বাচ্চের বিষয়টা আরেকটু পরিষ্কার হচ্ছে, আরেকটু তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এখন জাস্ট বাসায় প্র্যাকটিস করো, দেখবা আগের থেকেও তোমার অবস্থার একটু হলেও উন্নতি হচ্ছে। তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।